আজকের ম্যাথের ক্লাসে আমরা শতকরা বা পার্সেন্টেজ থেকে অনুপাত সম্পর্কিত অঙ্কের সমাধান করব। তোমরা প্রত্যেকেই জানো যে শতকরা বা পার্সেন্টেজ এই অধ্যায়ের সঙ্গে পাটিগণিতের প্রচুর অধ্যায়ের, যেমন লাভ ক্ষতি, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এছাড়া অনেক অধ্যায়ের সঙ্গেই এই পার্সেন্টেজ বা শতকরার অধ্যায় রিলেশন রয়েছে, সম্পর্ক রয়েছে। এছাড়া পরিমিতিরও প্রচুর অধ্যায়ে আমরা শতকরা বা পার্সেন্টেজ সম্পর্কিত অঙ্ক পেয়ে থাকি। আজকের ক্লাসে আমরা একদম এই অনুপাত সম্পর্কিত, মানে পার্সেন্টেজের সঙ্গে অনুপাত সম্পর্কিত যে অঙ্কগুলো রয়েছে তার একদম সোজা থেকে জটিল পর্যন্ত সমস্ত টাইপেরই কোশ্চেনের সমাধান করার চেষ্টা করব আজকের এই ক্লাসে। ঠিক আছে, আজকের ক্লাসে প্রথম দিকে একদম কিছু সোজা কিছু কোশ্চেন নিয়েছি, এরপরে শেষের দিকে কিছু জটিল টাইপের কোশ্চেনের আমরা সমাধান করব। দেখতে থাকো। আজকের ক্লাসে একদম শুরুতেই যে কোশ্চেনটি নিয়েছি দেখো এরকম, যে 2a সমান 3b সমান 4c হলে a:b:c এর মান কত। এই কোশ্চেনটা অনুপাত রিলেটেড, কিন্তু পার্সেন্টেজের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তবু এই কোশ্চেনটা নিয়েছি আজকের ক্লাসে এই কারণেই যে এই কোশ্চেনটা থেকে আমরা যে কনসেপ্ট পাবো সেই কনসেপ্টটা দিয়ে আজকের ক্লাসের শেষের দিকের অনেক অঙ্কই সমাধান করতে হতে পারে, সেই জন্য এই ধরনের কোশ্চেনটা নিয়েছি। কোশ্চেনটা ভীষণ সোজা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। বিগত সালে WBCS পরীক্ষায় অনেকবার এসেছে, WBCS ছাড়াও অন্যান্য পরীক্ষাতেও অনেকবার কোশ্চেনটি দিতে দেখা গেছে। ভীষণ সোজা একটি কোশ্চেন। প্রথমে আমরা একটু ডিটেলসে করব, তারপরে শর্টকাট ট্রিক্স শিখবো। ঠিক আছে, দেখো এই কোশ্চেনটা যদি ডিটেলসে করতে চাই তাহলে 2a সমান 3b সমান 4c সমান সমান এটাকে হয় k ধরতে হবে আর নালে 1 বা অন্য কিছু ধরে নিতে হবে। তো সবচেয়ে ভালো মনে হয় এই প্রত্যেকটা ভ্যালু সমান সমান 1 ধরে নেওয়া। 1 ধরি, ঠিক আছে। 1 না ধরে তুমি k ও ধরতে পারো, ঠিক আছে, k ধরে নিয়েও করতে পারো, ঠিক আছে। আচ্ছা, যদি 1 হয় প্রত্যেকটা ভ্যালু, তার মানে 2a সমান 1, তাহলে a সমান সমান কি হবে, এখান থেকে a সমান সমান হবে 1/2। ঠিক আছে, 3b এর ভ্যালু যদি 1 হয় তাহলে 3b সমান 1 হলে b এর ভ্যালু কত হবে, b এর ভ্যালু সমান সমান 1/3 হবে। একইভাবে c এর ভ্যালু কত হবে, c সমান সমান হবে, দেখো 4c সমান যদি 1 হয় তাহলে c সমান সমান হবে 1/4 হলো। এবার a b c এর ভ্যালু পেয়ে গেছি। এবার আমাকে চাইছিল a:b:c এর মান কত, তাহলে এই মানগুলো পুট করো। a মানে কত, হাফ, তাহলে এখানে হাফ b মানে কত 1/3 c মানে কত 1/4। ঠিক আছে, এরকম ভগ্নাংশ এসে গেলে এবার ভগ্নাংশ থেকে এটা সিম্পলিফাই করার জন্য কি নিয়ম, এই ভগ্নাংশ থেকে সরল মানে আনতে হলে এর হরে যে সংখ্যাগুলো থাকে, যেমন এখানে আছে 2 3 4, এই সংখ্যাগুলোর এলসিএম বা লসাগু করতে হবে। লসাগু করে সেই লসাগু দিয়ে প্রত্যেকটা অনুপাতকে গুণ করে দিলেই এটা আর ভগ্নাংশে থাকবে না, সরল মানে চলে আসবে। তাহলে 2 3 4 এর লসাগু কত, 12। সেই 12 দিয়ে তুমি কি করবে, প্রত্যেকটা অনুপাতকে গুণ করো, 12 দিয়ে গুণ করো উপরে। 12 দিয়ে গুণ করলে দেখো সিম্পলিফাই হয়ে যাবে। 2 দিয়ে 12 কে কাটাকাটি করলে হবে 6, 3 দিয়ে 12 কে কাটলে 3 4 12 4, 4 দিয়ে 12 কে কাটলে 3 4 12 3। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল a:b:c এর মান, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, কিন্তু এইভাবে করলে তোমার অনেকটা সময় লেগে যাবে, এবং তুমি যদি এখানে 1 না ধরে k ধরতে, তাহলে দেখো এর মান আসতো k/2, b এর মান আসতো k/3, c এর মান k/4। সেখান থেকে এখানে মান বসালে উপরে k কেটে গিয়ে 1 1 1 আসতো। সুতরাং k ধরলে একটু মানে 1-2 সেকেন্ড সময় বেশি লাগবে। ঠিক আছে, k ধরে করতেই পারো। তো এটা ডিটেলসে বুঝলাম। এবার এখানে এটাকে আমরা ডাইরেক্ট, যদি এই লাইন থেকে ডাইরেক্ট অ্যান্সার লিখতে চাই তাহলে ডাইরেক্ট অ্যান্সার বের করার একটা নিয়ম রয়েছে। কি, শুরুতেই কি করবে, এই যে সামনে যে সংখ্যাগুলো রয়েছে না, এই সংখ্যাগুলোর তুমি মনে মনে লসাগু করবে। 2 3 4 এর লসাগু কত, 12। সেই 12 কে এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে মনে মনে ভাগ করো। 12 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 6। এটাই হয়ে যাবে এর মান। অর্থাৎ 2 3 4 এর এলসিএম বা লসাগু 12, সেই 12 কে 2 দিয়ে ভাগ করলে 6 আসবে শুরুতেই। 6 2 গুণ 12, সেই 12, এই যে 12 লসাগু হয়েছিল, 12 কে 3 দিয়ে ভাগ করলে 3 4 12 4 দিয়ে সেই 12 কে ভাগ করলে 3 4 12 3। এই যে আমার অ্যান্সার এসে গেল। এরকম ডাইরেক্ট তুমি প্রথমেই এভাবে লিখে নিতে পারো, এত কিছু করার দরকার নেই। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা শর্টে করার নিয়ম বোঝা গেল। ঠিক আছে, চলে যাব এবার এখান থেকে যে কনসেপ্ট গুলো পেলাম সেই কনসেপ্ট দিয়ে আমরা এই ধরনের কোশ্চেন গুলো কিভাবে সমাধান করব। দেখো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 2 নম্বর কোশ্চেনে কি আছে, a এর 2/3 সমান b এর 75% সমান c এর 0.6 হলে a:b:c সমান কত। এই অঙ্কটায় এই যে এখানে শুধু পার্সেন্ট আছে, অসুবিধা কিছু নেই। পার্সেন্ট থাকলে সেই পার্সেন্ট তুলে দিয়ে তার ভগ্নাংশ বা ফ্র্যাকশন ভ্যালুটা নিয়ে আসবে, এটাই হচ্ছে কাজ এই ধরনের কোশ্চেনে। কি করবে, তাহলে a এর মানে আমরা জানি গুণ, a এর 2/3, তাহলে গুণ করলে কি আসবে, আর আসবে এখানে a গুণ 2/3 মানে 2a/3, এটা আসবে 2a/3।
3 সমান সমান দেখো বি গুণ 75% মানে 3/4, বি গুণ 3/4 মানে কি 3b/4, 3b/4 সমান সমান এখানে আসবে দেখো সি এ মানে সি গুণ পয়েন্ট তুলে দিলে 6/10 কাটাকাটি করলে 3/5, তাহলে সি ইন্টু 3/5 তার মানে 3c/5 এটা হয়ে গেল। ঠিক আছে, এইবার এর প্রত্যেকটা ভ্যালুকে তুমি যদি 1 ধরো, ঠিক আছে 1 ধরে নি, তাহলে কি হবে দেখবে এখান থেকে এ বি সি এর মান পেয়ে যাবে। এই প্রত্যেকটা ভ্যালুকে যদি 1 ধরো তাহলে আসবে কি 2a সমান সমান 3 অক্ষে 3, 2a সমান 3, তাহলে a সমান 3/2, এখান থেকে কি আসবে a সমান আসবে 3/2 অর্থাৎ এর উল্টো ভ্যালুটা, কমা b সমান সমান আসবে এর উল্টো ভ্যালুটা যে 3b, কোনাকুনি গুণ করো 3b সমান 4, 3b এই যে 1 এর নিচে 1 আছে, যদি কোনাকুনি গুণ করো 3b সমান সমান 4, তাহলে 3b সমান সমান 4 হলে b সমান সমান কত 4/3, কমা c সমান সমান কি আসবে 3c সমান 5, তাহলে c সমান সমান 5/3। ঠিক আছে, এগুলো বুঝে গেলে এত এভাবে এত ডিটেইলস করতে হবে না, দেখো শর্টকাটে হয়ে যাবে। কিভাবে এবার a b c এর মান পেয়ে গেছি, এবার মানগুলো এখানে পুট করো। এর মান কত 3/2, তাহলে 3/2 ইস টু b এর মান 4/3 ইস টু c এর মান হবে 5/3। ঠিক আছে, এইবার আমরা জানি এটাই आंसर হয়ে যাবে, কিন্তু যেহেতু এটা ফ্র্যাকশনে ভগ্নাংশ আছে, তাহলে ফ্র্যাকশন থেকে আমাদের সরল অনুপাতে আনতে হলে কি করতে হয়, হরের লসাগু দিয়ে সবকটাকে গুণ করে দিতে হয়। তাহলে 2 3 3 এর লসাগু কত 6, মনে মনে যদি 6 দিয়ে এখানে প্রত্যেকটাকে উপরে গুণ করো 6 দিয়ে, তাহলে কি আসবে দেখো 2 দিয়ে 6 কে কাটলে 3, 3 ত্রিক্ষে 9 এসে যাবে এটা, আর এখানে 3 দুগুণ 6 2, 4 দুগুণ 8 আসবে, এখানে 3 দুগুণ 6 2, 5 দুগুণ 10, তাহলে এটা হয়ে যাবে সরলতম মান a/b/c এর, এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এইবার এখানে না তুমি এইসব কেটে ধরে সময় নষ্ট করবে না, কি করবে এখান থেকে এই যে কেটে 1 to 1 ধরেছি না 1, এইসব এইটুকু করে সময় নষ্ট করার দরকার নেই। কি করবে 2a/3 সমান 3b/4c, 3b/4 সমান 3c/5, এটা হলে তুমি এখান থেকে ডাইরেক্ট এখানে চলে যাবে। কিভাবে, যে এই এর সঙ্গে যে ভগ্নাংশ মানটা আছে জাস্ট এর মানটা কি হবে এর উল্টোটা, এই যে 2/3 আছে এখানে লিখবে 3/2, এটাই হয়ে যাবে এর মান। ওই 1 to 1 ধরে বা কে ধরে সময় নষ্ট করার দরকার নেই। b এর মান হবে 4/3, এই যে 4/3, আর c এর মান হবে 5/3, এই যে 5/3। ঠিক আছে, তারপরে হরের লসাগু দিয়ে গুণ করে দেবে, आंसर এসে যাবে। ক্লিয়ার হয়েছে? আশা করছি বুঝতে পেরেছো। কোশ্চেন নাম্বার 2 ভীষণ ইম্পর্টেন্ট, বারংবার বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা যায়, ডব্লিউবিসিএস তো ভীষণ ইম্পর্টেন্ট, এছাড়া আদার্স এক্সাম গুলোতেও আসে, রেলের পরীক্ষা থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল অন্যান্য সমস্ত পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, 2 এর মতো সেম টাইপ, এই জন্য আমি এটা সমাধান করে দেবো না, এটা তোমরা নিজেরা সমাধান করো, সমাধান করে অ্যান্সার কমেন্ট সেকশনে অ্যান্সার জানাও। ঠিক আছে, আমরা এরপরে নেক্সট কোশ্চেন কি আছে সেটা দেখে নিই। আজকের ক্লাসের পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন অর্থাৎ কোশ্চেন নাম্বার 4, কি বলা হচ্ছে, একটি পরিবারের মাসিক চাল, মাছ ও তেলের খরচের অনুপাত 12:17:3, যদি এই খরচগুলি যথাক্রমে 20%, 30% ও 50% বৃদ্ধি পায়, তবে মোটের ওপর ওই পরিবারের মাসিক খরচ শতকরা কত বৃদ্ধি পাবে। ঠিক আছে, এই কোশ্চেনটা এই অনুপাত থাকলে আমরা x দিয়ে ধরে নিই আগের খরচগুলো, তো এরকম না ধরে x না ধরে আমরা কি করব, যা দেওয়া আছে সংখ্যাগুলো এই সংখ্যাগুলো ধরে নেব, অথবা কি করব এই সংখ্যাগুলোর প্রত্যেকটাকে 100 গুণ করে যা হবে সেই 100 গুণিতক গুণ করে মানগুলো ধরে নেব। যখনই দেখবে অনুপাত আছে এবং পার্সেন্ট আছে, তখনই সেই অঙ্কগুলো কিছু মান ধরতে হলে এই অনুপাত থেকে অনুপাতের সাপেক্ষে ধরতে হলে 100 অনুপাতে যে মানগুলো আছে তার 100 গুণ ধরে নেবে। ঠিক আছে, তাহলে কি হবে, পার্সেন্টেজ বের করতে সুবিধা হবে। আর না হলে যেমন আছে এরকম ধরে করলেও অঙ্কটা হবে, একটু পয়েন্টে আসবে। দেখো আমি দুই ভাবে করে দেখাচ্ছি। যদি চালের খরচ পূর্বে 12 টাকা হয়, তাহলে 12 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে বৃদ্ধি পেয়েছে কত, চালে বৃদ্ধি পেয়েছে কত, চালে বৃদ্ধি পাবে দেখো 12 20% মানে 12 গুণ 20/100, তাহলে হবে কত, 12 দুগুণ 24, 240, 240 কে 100 দিয়ে ভাগ মানে 2 ঘর বাদে দশমিক, তার মানে চালে বৃদ্ধি পাবে 2.40 টাকা। ঠিক আছে, কি করলাম, এই 12 কে 20 দিয়ে গুণ করলাম, 12 20 240, 240 আর এই পার্সেন্ট উঠে গেলে নিচে 100 হয়, তাহলে 240/100 মানে 2 ঘর বাদে ডান দিক থেকে দশমিক। তাহলে শর্টকাট কি করবে, সবসময় এটা দিয়ে এটাকে গুণ করে যা হবে তাকে 2 ঘর বাদে দশমিক বসিয়ে দেবে, তাহলেই অত পার্সেন্ট বেরিয়ে গেল। নেক্সট হচ্ছে 17 বৃদ্ধি পেয়ে 30% মানে 17 30% মানে কত, 3 17 51 510, তাহলে 2 ঘর বাদে দশমিক 5.10। ঠিক আছে, আর কি 3 এর
তিনের 50%, মানে 3 50 150, তাহলে 2 ঘর বাদে দশমিক 1.50, তাহলে মোট বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি কিন্তু এগুলো সব বৃদ্ধি, তিনটি খাতে যে বৃদ্ধি পেয়েছে টোটাল বৃদ্ধি, মোট বৃদ্ধি কত দেখো, মোট বৃদ্ধি ইকুয়াল টু 0, 5 5 10 এর 0 হাতে 1, 2 5 7 আর 9.00, মানে মোট 9 বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, আগে ছিল কত, 12 টাকা আর 17 টাকা আর 3 টাকা, যোগ করলে 17 3 20 আর 10, 20 আর 12 32, তাহলে মোট বৃদ্ধির পার্সেন্টেজ শতকরা বৃদ্ধি চাইছে, তাহলে বৃদ্ধির পার্সেন্টেজ ইকুয়াল টু কি করব, দেখো পূর্বের মোট খরচ বলেছে মোটের উপর শতকরা কত বৃদ্ধি পেয়েছে, তাহলে মোট খরচ ছিল আগে 32, এই 32 টাকায় মোট বৃদ্ধি পেয়েছে 9 টাকা, এই 0.00 কোনো ভ্যালু নেই, তাহলে উপরে শুধু 9 লিখলেই হবে। তাহলে শতকরা বৃদ্ধি করার জন্য আমরা কি করলাম, 100% দিয়ে গুণ করে দেবো। তাহলে কাটাকাটি করলে 4 দিয়ে কাটাকাটি আছে, 4 8 32, 4 25 100, তাহলে 25 গুণ 9 মানে কত, 225 বাই হচ্ছে 8, তাহলে ভাগ করে দাও, 8 2 গুণ 16 থাকে 6, 8 8 64, 28 পূর্ণ 1 এর 8%। ঠিক আছে, এটাই হয়ে যাবে কোশ্চেনটির অ্যান্সার। ঠিক আছে, এইভাবে করতে পারো। আর যদি মনে করো যে এই পয়েন্টটাকে এড়িয়ে চলবো, পয়েন্টের জন্য সমস্যা মনে হয় অনেকের কাছে, এখানে যদিও সমস্যা নেই কারণ 9.00 এসছে, যদি এখানে 9.35 হতো তাহলে একটু ক্যালকুলেশন কঠিন হতো, সেই জন্য আমরা পয়েন্টটাকে এড়িয়ে যাওয়ার জন্য পূর্বের খরচগুলো কি করব, এই অনুপাতে যা আছে না প্রত্যেকটাকে 100 গুণ করে ধরবো। ঠিক আছে, তাহলে পূর্বের খরচ এখানে ধরবো 1200 টাকা, মানে চালের খরচ ছিল 1200 টাকা, মাছের খরচ ছিল 1700 টাকা, আর তেলের খরচ ছিল 300 টাকা। ঠিক আছে, এইভাবে ধরে নেবো পূর্বের খরচগুলো 100 গুণ করে, তাহলে আমার পার্সেন্টেজ বের করতে সুবিধা হবে। এবার 1220% বৃদ্ধি পেয়েছে মানে কত, 240, 12 মানে 1220%, 120 টাকা মানে 1200 টাকায় 240 টাকা। একইভাবে এখানে বৃদ্ধি পেয়েছে কত, 351 মানে 510 টাকা, আর এখানে 50% মানে কত, 150 টাকা। ঠিক আছে, তাহলে টোটাল বৃদ্ধি কত, টোটাল বৃদ্ধি করলে এগুলো সবগুলো যোগ করলে দেখো 900 হবে, কারণ এখানে 9.00 এসেছিল মানে ওখানে 900 হবে, আর এখানে মোট ছিল কত, 32 মানে 3200 হবে। ঠিক আছে, তাহলে বৃদ্ধির পার্সেন্টেজ ইকুয়াল টু কত, মোট বৃদ্ধির পার্সেন্টেজ ইকুয়াল টু, এবার হবে এই 3200 থেকে বৃদ্ধি পেয়েছে 900, তাহলে 100% দিয়ে গুণ করে দাও। ঠিক আছে, দুটো শূন্য কেটে দাও, কেটে দিলে এটা কাটাকাটি যাবে, এটা কাটাকাটি করলে 8 হবে, মানে 4 দিয়ে 4 32, আর এটা 4 দিয়ে কাটলে 225 হবে। ঠিক আছে, তাহলে হয়ে গেল 225 কে 8 দিয়ে ভাগ করে দাও, সেই 28 পূর্ণ এখানে যেটা এসেছিল 28 পূর্ণ 1 এর 8%, এটা এখানেও এসে যাবে। ঠিক আছে, এইবার এই কোশ্চেন থেকে যে কত পার্সেন্ট মোটের উপর বৃদ্ধি পেল সেটা জানতে চাইলে এরকম ভাবে করবো, কিন্তু অনেক সময় বৃদ্ধি পেয়ে যে নতুন খরচ হবে তাদের অনুপাত কত সেটা জানতে চাই। এই যে এত অনুপাতে ছিল, এই পার্সেন্ট অনুসারে যদি বৃদ্ধি করা হয় বা কমানো হয় তাহলে নতুন অনুপাত কত হবে খরচের। ঠিক আছে, সেই ক্ষেত্রে নতুন অনুপাত যদি চাই, নতুন অনুপাত যখন চাইবে তখন কিন্তু আমরা একটু অন্যভাবে করব। কিভাবে, এই যে 12 ছিল না, 12 ইস্টু কত ছিল, 12 ইস্টু কত 17:3, এই অনুপাতে ছিল পূর্বে। এবার যখন বৃদ্ধি পেয়ে নতুন কত হবে তখন আমরা কি করব, দেখো 12 টাকাটা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, 20%, তাহলে 20% বৃদ্ধি মানে 100 থেকে 120, তাহলে এটাকে আমরা কি করব, 120 বাই 100 দিয়ে গুণ করব। আর এটা বৃদ্ধি পেয়েছে 30% মানে 130 বাই 100 দিয়ে গুণ করব, কিন্তু এটাকে আমরা কি করব, 150% মানে 50% মানে হচ্ছে 100 থেকে 150, তার মানে 150 বাই 100 দিয়ে গুণ করব। এখন এই গুণ করার সময় না, এই অনুপাত যখন না, তখন এই পার্সেন্ট নিচে 100 সবগুলো নিচেই তো আসবে, এই 100 গুলো সব কেটে যাবে, এই জন্য শুরুতে এই 100 গুলো আমরা লিখবো না, শুধু 12 × 120, 17 × 130 ইন্টু 3 × 150 এইভাবে লিখে দেবো। ঠিক আছে, এটা আশা করি বুঝতে পেরেছো। 20% বৃদ্ধি মানে কি, 100 থেকে 120, বা এটা 20% বৃদ্ধি মানে তুমি 6/5 দিয়েও গুণ করতে পারতে। 6/5 দিয়ে গুণ করার থেকে মনে হয় এটা 100 নিচে 100 রাখা ভালো, কারণ 100 কেটে যায়। ঠিক আছে, এইবার এটা কি করবে, দেখো প্রত্যেকটার একটা করে শূন্য কেটে যাচ্ছে, এইবার আবার কাটাকাটি যাবে, আবার কাটাকাটি করলে কি আসবে, কত দিয়ে কাটাকাটি যাবে, 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে, এখানে 3 কেটে গেল, না 3 দিয়ে যাচ্ছে না, সরি। তাহলে যাই হোক, এটা তো চাইনি, এটা আমরা গুণ করে দেবো, যা হবে তাই, 12 × 144 এখানে গুণ করে দেবো, এখানে গুণ করে দেবো, হয়ে যাবে। ঠিক আছে, দেখো 12 × 144 ইস্টু
এখানে হবে 3 17 51 1 হাতে 5 17 17 আর 5 22 ইস্টু 3 15 45। ঠিক আছে, এই অনুপাতে যদি চাইতো যে নতুন খরচের অনুপাত কত হবে, এটা যদি আরো কাটাকাটি চাই কাটাকাটি করতে হবে। এটা যাচ্ছে না, এটা যাবে 3 দিয়ে, এটা যাবে না। ঠিক আছে, আর আমি ট্রাই করছি না। তাহলে দেখো কত মোটের উপর কত পার্সেন্ট বৃদ্ধি পেলো সেটাও বের করলাম। আবার যদি এটা চাইতো যে বৃদ্ধি পেয়ে নতুন খরচের অনুপাত কি হবে, তাহলে আমরা এইভাবে করতাম। ঠিক আছে, তো আশা করছি কোশ্চেনটা সমাধান বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট কোশ্চেন দেখে নিই, নেক্সট কোশ্চেন কি রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 5 কি বলছে, কলকাতা থেকে বর্ধমানের বাস ও ট্রেন ভাড়ার অনুপাত 2:3। যদি ট্রেন ভাড়া 20% ও বাস ভাড়া 10% বৃদ্ধি পায়, তবে নতুন বাস ও ট্রেন ভাড়ার অনুপাত কত হবে? খুবই সাধারণ অঙ্ক, কারণ এর আগের যে কোশ্চেনটা করলাম এর থেকে অনেকটাই জটিল ছিল। ঠিক আছে, তাহলে সেই তুলনায় এটা খুবই সাধারণ অঙ্ক, মানে খুবই সোজা অঙ্ক। কিন্তু তবুও এই কোশ্চেনটা যতবার পরীক্ষায় আসে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা উত্তর ভুল করে। কোথায় ভুল করে দেখো, কি ভুল করে আগে দেখাচ্ছি, আগে কি ভুল করে সেটা দেখাচ্ছি, তারপরে ঠিকটা কি হবে। কি করে এই কোশ্চেনটা পাওয়ার পর আমরা যে টেকনিক শিখেছি সেই টেকনিকে যদি করি, তাহলে কি হবে, 2 ইন্টু 120 ইস্টু 3 ইন্টু কত 110। দেখো এটা কাটাকাটি করলে কি আসবে, 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 0 0 কেটে যাচ্ছে, 3 দিয়ে কাটলে 3 4 12 আর যাচ্ছে না, তাহলে 4 2 8 ইস্টু 11। ঠিক আছে, 8:11 এটা অপশন এ তে থাকে। এটা যখন অপশন থাকে এই কোশ্চেনটায় বিগত সালে বিভিন্ন পরীক্ষা এসেছে, অপশন এ তে থাকে 8:11, আর অপশন মিলে যায়। ছেলে মেয়ে ভাবে, অনেক বেশিরভাগ ছেলেমেয়েরা ভাবে ঠিক করেছি, কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ ভুল হয়েছে। কোথায় ভুল হয়েছে দেখো, কি ভুল করেছি আমরা একটু ভুল করেছি। কি ভুল করেছি দেখো, তাহলে সঠিকটা কি হবে, ভুল কোথায় করেছি আর সঠিকটা কি হবে। দেখো এখানে প্রথমে আছে বাস আর তারপর আছে ট্রেন, বাস ও ট্রেন ভাড়ার অনুপাত। তাহলে বাস ভাড়া আর ট্রেন ভাড়ার অনুপাত। এবার পরবর্তীতে যখন বলছে দেখো, যদি ট্রেন ভাড়া 20%, ট্রেন ভাড়া 20% বেড়েছে কিন্তু বাস ভাড়া না, তাহলে এই 20% বাড়বে কিন্তু এই 3-এর উপর, আর বাস ভাড়া বেড়েছে 10%। ঠিক আছে, তাহলে 2-এর উপর 10% বাড়বে। আমরা রানিং এইগুলো খেয়াল না করে কি করি, এরকম যথাক্রমে ধরে নিই, প্রথমটা যেহেতু প্রথমটার উপর চাপিয়ে দিই, আর ভুল হয়ে যায়। ঠিক আছে, ম্যাক্সিমাম ছেলেমেয়েরা এই অঙ্কটাই ধরুন এই জায়গাটায় ভুল করে। আর এই ভুল করলে যে উত্তরটা আসবে সেই উত্তরটাও যারা কোশ্চেন সেট করে তারা জানে যে ছেলেমেয়েরা কোথায় ভুল করবে, ভুল করলে কি আনসার আসবে, সেই অপশনগুলো প্রথম দিকে রাখার চেষ্টা করেন। ঠিক আছে, এই অপশনটা প্রথমে থাকে আর অনেকেই ভুল করে। তাহলে সঠিকটা কি হবে, এটা নতুন অনুপাত কি হবে, 2 গুণ, দেখো বাস ভাড়া ছিল 2, তার বেড়েছে কত 10%, তাহলে কি হবে 10% মানে 100 থেকে 110, অনুপাত যেহেতু নিচের 100 না লিখলে হয়, তাহলে 2 ইন্টু 110 ইস্টু ট্রেন ভাড়া কত ছিল 3, 3-এর উপর বেড়েছে কত পার্সেন্ট 20%, মানে কি 120/100, 100 না লিখলে হয় কারণ এখানে একটা 100 হবে, এখানে একটা 100 হবে, কেটেই যাবে। এবার একটু কাটাকাটি করি, 0 0 কেটে গেল, আর কাটাকাটি যাচ্ছে, হ্যাঁ 2 দিয়ে কাটাকাটি যাচ্ছে, দেখো 2 কে 2, 6 2 12, তাহলে আর যাচ্ছে না, তাহলে 11 ইস্টু কত 3 6 18। ঠিক আছে, খুবই সোজা একটি অঙ্ক, এটা হবে নতুন অনুপাত। ঠিক আছে, বাস আর ট্রেন ভাড়া, এটা ছিল বাস আর এটা ছিল ট্রেন। ঠিক আছে, বাস ইস্টু ট্রেন, এটা কিন্তু নতুন অনুপাত, নতুন অনুপাত হলো নতুন অনুপাত, এটা এসে গেল, এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এটা হবে সঠিক অ্যান্সার, এটা কিন্তু না। এই কোশ্চেনটা খুবই সাধারণ একটা সোজা কোশ্চেন হলো, কিন্তু বললাম ভুল করার জায়গা থাকে। এখানে খেয়াল করবে যে বৃদ্ধি পেয়েছে বা হ্রাস পেয়েছে যাই বলুক, সেটা কোনটা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, যদি যথাক্রমে বলে দিত ওর উপর তাহলে আমরা করে দিতাম, কিন্তু একটু ঘুরিয়ে এখানে বলা হয়েছে। এটা কিন্তু খুবই সতর্কতার সঙ্গে পরীক্ষায় অ্যান্সার করবে, নাহলে কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়। ঠিক আছে, তো চলে যাই নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নি। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 6 কি বলা হচ্ছে, দুটি সংখ্যার অনুপাত 4:5, যদি প্রথম সংখ্যাটিকে 20% বৃদ্ধি ও দ্বিতীয় সংখ্যাটিকে 20% হ্রাস করা হয়, তবে সংখ্যা দুটির নতুন অনুপাত কত হবে। ঠিক আছে, নতুন অনুপাত কত হবে এটা জানতে চাইছে কোশ্চেনে। তো এটা ভীষণ সোজা একটা কোশ্চেন। আমরা এর আগের যে কোশ্চেনটা করলাম অনেকটা সেই রকম, ওই যে বাস ও ট্রেন ভাড়ার অনুপাত যেমন করলাম, কিন্তু এই ক্ষেত্রে দেখো প্রথম সংখ্যাটিকে 20% বৃদ্ধি আর দ্বিতীয় সংখ্যাটিকে 20% হ্রাস করা হয়েছে, তাহলে নতুন অনুপাত কত হবে। তো এটা একদমই সোজা অঙ্ক। এটা আমরা কিভাবে করব দেখো, এইভাবে 4 ছিল প্রথম সংখ্যাটি, তাহলে 4 ইন্টু
একে কি করা হয়েছে 20% বৃদ্ধি করা হয়েছে। 20% বৃদ্ধি বললে আমার চোখের সামনে দুটো সংখ্যা ভাসে, 100 আর 120। যেহেতু বৃদ্ধি করা হয়েছে, এই যে 100 আর 120 এর মধ্যে যেটা বড় সংখ্যা, বৃদ্ধি বললে বড় সংখ্যাটাকে আমরা এই গুণ করার সময় উপরে লিখবো আর ছোট সংখ্যাটাকে নিচে লিখবো। ক্লিয়ার হলো? প্রথম সংখ্যাটিকে যদি 4 ধরা হয় তাহলে 4 এর 20%, 4 কে 20% বৃদ্ধি করলে কত হবে, সেটা হচ্ছে 4 ইন্টু 120/100 ইস টু কি হয়েছে, দ্বিতীয় সংখ্যাটিকে 5 ছিল দ্বিতীয় সংখ্যাটি, সেটাকে 20% হ্রাস করা হয়েছে। তাহলে কি হবে, দ্বিতীয় সংখ্যাটা 5 থেকে কমে যাবে, 5 কে গুণ করে কমাতে হবে। 20% হ্রাস বললেই চোখের সামনে দুটো সংখ্যা ভেসে ওঠে, 100 থেকে কমে 80 হয়। তাহলে যেহেতু কমছে, তাহলে এই ক্ষেত্রে ছোট সংখ্যাটাকে উপরে লিখবো, অর্থাৎ 80 উপরে লিখবো, নিচে 100 লিখবো। ঠিক আছে, এই হচ্ছে কাজ। এবারে দেখো অ্যান্সার হয়ে গেছে। এবং বলেছিলাম যখন এই দুটো সংখ্যার এরকম বৃদ্ধি হ্রাসের রেশিও করব, বৃদ্ধি করে বা হ্রাস করে রেশিও হবে, তখন এই নিচের 100 তুমি নাও লিখতে পারো, এই নিচের 100 গুলো না লিখলেও হবে। শুধু 20% বৃদ্ধি মানে 4 ইন্টু 120, 4 কে 20% বৃদ্ধি মানে 4 ইন্টু 120, আর 5 কে 20% হ্রাস মানে 100 থেকে 20 কমে গেলে কত হয়, 80 হয়। তাহলে 5 ইন্টু 80, নিচের 100 গুলো না লিখলেও হয়, কারণ রেশিও মানে এই যে নিচের দুই দিকে 100 আসবে সেটা কেটেই যাবে। এই জন্য প্রথম থেকে তুমি সময় বাঁচানোর জন্য নাও লিখতে পারো। এবার দেখো 0 0 কেটে গেল, 4 দিয়ে কাটলে 4 2 8, 2 দিয়ে কাটলে এটাকে কাটলে 6, তাহলে ফাইনাল রেশিও আসলো 6:5। তাহলে অনুপাতটা কত আসলো, 6:5। 6, তাহলে অনুপাত কত হবে, 6:5। এটাই হয়ে যাবে অ্যান্সার। মানে তোমার এটা অ্যাকচুয়ালি 5 সেকেন্ডের কম সময় করে ফেলতে পারবে। কি করবে, 4 ইন্টু 120:5 ইন্টু 80, এইটুকু ক্যালকুলেশন, নিচে 100 না লিখলেও হবে। তাহলে 6:5 এসে যাবে। ঠিক আছে, আশা করছি কোশ্চেন নাম্বার 6 বোঝাতে পেরেছি। খুবই সোজা অঙ্ক, কিন্তু সোজা হলে এগুলো আসে বিগত সালের বিভিন্ন সিজিএল বা 10+2 এই জাতীয় পরীক্ষাতেও আসতে দেখা গেছে এরকম অঙ্ক। ঠিক আছে, চলে যাই নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 7 কি বলা হচ্ছে, একটি বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত 3:2। যদি ছাত্রদের 20% ও ছাত্রীদের 30% স্কলারশিপ পায়, তবে মোটের উপর কত শতাংশ ছাত্রছাত্রী স্কলারশিপ পায় না। ভালো করে খেয়াল করো, প্রথমে স্কলারশিপ পায় তার হিসাব দেওয়া আছে, কিন্তু শেষে উত্তর জানতে চাইছে পায় না। ঠিক আছে, এই জাতীয় অঙ্ক, এই প্রথমে স্কলারশিপ পাওয়ার ঘটনা দিয়ে লাস্টে পায়, মোটের উপর কত শতাংশ পায় সেটা জানতে চাইতে পারে, বা পায় না দিয়ে মোটের উপর কত শতাংশ পায় সেটাও জানতে চাইতে পারে। যাই জানতে চাক, আমরা লাস্ট লাইনটাকে খেয়াল করব যে কি জানতে চাইছে। পায় না কি দেওয়া আছে সেটা পরের কথা, আগে আমি দেখবো যে কি জানতে চাইছে, কত শতাংশ মোটের উপর পায় না জানতে চাইছে। তার মানে আমাকে পায় নাটা বের করতে হবে, পায়টা আমার দরকার নেই। তাহলে আমরা এই ক্ষেত্রে কি করব, এই যে অনুপাতটা 3 আর 2 ছিল না, ছাত্র আর ছাত্রী অনুপাত 3:2 ছিল, আমরা 3 আর 2 এর 3 এর কত পার্সেন্ট পায় না, 2 এর কত পার্সেন্ট পায় না সেটা দিয়ে করতে পারি, কিন্তু সেটা দিয়ে করলে দশমিক এসে যায়। এই জন্য এই জাতীয় অঙ্কগুলোকে আমরা এখানে 3 থেকে এটাকে আমরা ধরে নেব 300 আর 2 কে ধরে নেব 200। যখনই দেখবো এরকম অনুপাত আছে এবং পার্সেন্টেজের গল্প আছে, সেই জাতীয় অঙ্কগুলোতে এই অনুপাত থেকে একে শতে পরিণত করে, মানে 100 দিয়ে গুণ করে ধরে নিলে হিসাবটা করতে একটু সুবিধা হয়। মানে সংখ্যাগুলো একটু বড় হয়ে গেলেও পার্সেন্ট বের করতে সুবিধা হয়, দশমিক আসে না। আমরা আগের অঙ্কে দেখিয়েছি তোমাদের। তো এইবার এখান থেকে 300 কি করব, 20%, দেখো এই 320% স্কলারশিপ পায় ছাত্রদের, আমার পায় নাটা দরকার। তাহলে 20% যদি পায়, টোটাল তো 100%, তাহলে 20% পায়, তাহলে পায় না কত, 100 বিয়োগ 20 মানে 80% পায় না। তাহলে এর 80% বের করব, ইস টু কি করব, 200 আমরা কি করব, 200 এর দেখো 30% স্কলারশিপ পায় কিন্তু পায় না, তাহলে 70%, তাহলে এর 70% বের করব। ঠিক আছে, তাহলে কি হবে, দেখো এটা মুখে মুখে বের করতে পারবো। 380% মানে 3 আটা 24, 240 জন এখানে পায় 240 জন, আর এখানে পাবে হচ্ছে 270%, মানে এখানে পায় না হচ্ছে 240 জন, আর এখানে পায় না 7 2 14 মানে 140 জন। এরা কি পায় না, এটা কিন্তু পায় না এ হিসাব। কেন, কারণ পায় দেওয়া ছিল, এগুলো আমরা এই যে 100 থেকে মাইনাস করে শুরুতেই পায় না হিসাবটা বের করে নিয়েছি। ঠিক আছে, তাহলে এইবার আমাকে চাইছে মোটের উপর কত পার্সেন্ট ছাত্রছাত্রী স্কলারশিপ পায় না। তাহলে না পাওয়ার মোট, না পাওয়ার পায় না পার্সেন্টেজ। ঠিক আছে, একবার শর্টে লিখছি, পায় না এর পার্সেন্টেজ বের করতে হলে মোটের উপর কি করব,
টোটাল স্টুডেন্ট আমি এখানে ধরেছিলাম 300 জন ছাত্র আর 200 জন ছাত্রী, তাহলে মোট হচ্ছে 300 প্লাস 200, মোট হচ্ছে 500 জন ছিল। এই 500 জনের মধ্যে যেহেতু মোটের উপর বলেছে না, মোটের উপর মানে 300 আর 200 মোট 500 জন, এর উপর পায় না এখানে 240 আর এখানে 140, যদি আমরা এই দুটো যোগ করে দিই তাহলে কত হবে পায় না 240 380, 380 জন পায় না, তাহলে এখানে আসবে 380 জন। 500 মধ্যে 380 জন পায় না। এইবার পার্সেন্টেজ যেহেতু চাইছে শতকরা, তাহলে আমাকে কি করতে হবে, এটাকে একটা 100% দিয়ে গুণ করে দাও। তাহলে দুটো শূন্য কেটে গেল, 5 দিয়ে এটাকে কাটাকাটি করলে দেখো 5 7 35 থাকে 3 হয় 5 6 30, 76% পায় না, এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, ভীষণই সোজা। তুমি যদি এটাকে 2 3 3 উপর করতে 80%, তাহলে 3 টা 24, 3 টা 24 মানে 2.4 আসতো। ঠিক আছে, 3 টা 24, 240 2 ঘর বাদে দশমিক 2.40 আসতো। আর এখানে কি আসতো 7 দুগুণ 14, এখানে আসতো 140, তার মানে 1.40। ঠিক আছে, তাহলে এটা আসতো দেখো 3.80। ঠিক আছে, এটা পায় না কতর মধ্যে, 3 আর 2 5 এর মধ্যে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতাম, 5 এর মধ্যে পায় না হচ্ছে 3.80, তাহলে 100 এর মধ্যে কতজন পায় না 100% দিয়ে গুণ করে দিতাম। এটার ক্যালকুলেশনও দেখো সেম, এটা যা আসছে তাই আসবে, কিন্তু এই যে এখানে একটা দশমিক ছিল, এটা দশমিকটা উঠে গিয়ে নিচে 100 আসবে। এই 100 কেটে যাবে, 5 দিয়ে 380 কে ভাগ করো, 5 7 এই যে সেম জিনিস এসে গেছে দেখো 5 দিয়ে এটাকে, তাহলে সেই 76%ই আসবে। ঠিক আছে, ফলে তুমি এই 3 আর 2 ছিল এটা ধরে করতে পারো, কিন্তু এই যে এখানে দশমিকটা ঠিক করে হিসাব করতে হবে। ঠিক আছে, এটা কি করতে হয় দেখো আমি শিখিয়ে দিই। 3 এর 80% মানে 3 আটা 24, 240 সবসময় 100 দিয়ে ভাগ হয় পার্সেন্ট ওটার জন্য, তাহলে 2 ঘর বাদে দশমিক বসাতে হয়। 240 থেকে 2 ঘর বাদে দশমিক বসাতে 2.40, এইভাবে হিসাবটা করা হয়েছে পয়েন্টের। ঠিক আছে, পয়েন্টের হিসাবটা যদি ঠিক করতে পারো তাহলে কিন্তু এই 3 আর 2 ধরে করতে পারো, 300 আর 200 ধরতে হবে এরকম ব্যাপারটা নয়। ঠিক আছে, তো আশা করছি এই টাইপের অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা খুব সোজা হলেও আসে এই টাইপের অঙ্ক। ঠিক আছে, চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি আছে একটু দেখে নিই আজকের সেশনের। এবার নেক্সট কোশ্চেন সলভ করি। দেখো কোশ্চেন নাম্বার 8, কি বলা হচ্ছে, এ এর আয় বি এর আয়ের চেয়ে 40% বেশি এবং বি এর আয় সি এর আয়ের থেকে 20% কম। এখান থেকে জানতে চাওয়া হয়েছে এ ও সি এর আয়ের অনুপাত কত। ভীষণই সোজা একটি অঙ্ক, তো সলভ করি। এই কোশ্চেনটাও সলভ করার অনেক রকম টেকনিক রয়েছে, অনেকগুলো প্রসেস রয়েছে, আমি এক এক করে দেখানোর চেষ্টা করছি। তোমাদের যার যেটা সুবিধা মনে হয় সে সেই প্রসেসে করবে। দেখো আমার মনে হয় সবচেয়ে সোজা প্রসেস হচ্ছে এই যে 40% বেশি কথাটা বললেই আমরা কি বুঝতে পারি, কি বলেছে, এর আয় বি এর আয়ের চেয়ে 40% বেশি, এর আয় বি এর আয়ের চেয়ে। সবসময় মাথায় রাখবে পার্সেন্টেজের এই অঙ্ক করতে গেলে যার সাপেক্ষে বা যার মধ্যে বা যার তুলনায় বেশি কম বলে সেই মানটাকে সবসময় হরে লিখতে হয়। ক্লিয়ার হলো, যার সাপেক্ষে যার তুলনায় বা যার চেয়ে বা যার মধ্যে মান বের করতে বলে সেই মানটাকে সবসময় হরে ধরতে হবে। কিরকম ব্যাপারটা, এখানে বলেছে এর আয় বি এর আয়ের চেয়ে, তাহলে বি এর তুলনায় বলেছে, তাহলে আমরা বি কে রাখতে হবে হরে, এ কে রাখতে হবে লবে, এবং যে মানটা আসবে সে মানটা কিরকম হবে, 40%, কি বলেছে 40% বেশি, 40% বেশি এর মান বি এর তুলনায়। তাহলে 40% বললেই কিন্তু আমাদের চোখের সামনে কি ভাসে, 40% মানে 20 গুণিতক, 20 মানে 20% মানে 1 এর 5 ভগ্নাংশ নিলে, তাহলে 40% মানে কত, 20 ডবল, 20 দুগুণ 40 মানে 2 এর 5, তাহলে 2 এর 5, 40% এর ভগ্নাংশ ভ্যালু হচ্ছে 2 এর 5, মানে 5 এ 2 বেশি, যেহেতু এখানে বেশির কথা বলা হয়েছে 5 এ 2 বেশি, তার মানে বি যদি 5 হয় তাহলে এ হয়ে যাবে 7। ঠিক আছে, এই কনসেপ্টটা আমরা পার্সেন্টেজের একদম প্রথম দিকের ক্লাসগুলোতে দিয়েছি, কনসেপ্টের ক্লাস এগুলো দিয়ে দিয়েছি। সুতরাং এই 5 থেকে 7 কি করে হলো এটা এত ডিটেইলস আর বোঝাচ্ছি না, আশা করি প্রত্যেকে বুঝে নিয়েছো। এইবার এটা গেল এ আর বি এর মান তুলনা এই 40% এর সাপেক্ষে। এবার দেখো নেক্সট বলেছে বি এর আয় সি এর আয়ের থেকে, এবার বি এর মানটা সি এর সাপেক্ষে বিচার করা হচ্ছে, মানে এরকম বি এর মানটা কার সাপেক্ষে, সি এর সাপেক্ষে, তাহলে সি কে রাখতে হবে হরে, এবং এখানে কি বলা হয়েছে 20%, 20% হচ্ছে কম, 20% মানে আমাদের চোখের সামনে 1 এর 5, 20% ভগ্নাংশ ভ্যালু কত, 1 এর 5, তার মানে 5 এ 1 কম, 5 এ 1 কম মানে কি 5 হরে হলে উপরে 4 হবে। ঠিক আছে, তার মানে এখানে আমরা যে মানটা পাবো কি পাবো, সি যদি 5 হয় তাহলে বি হবে
4। ঠিক আছে, এইবার ভালো করে দেখো, এই যে অনুপাত পার্সেন্টেজটাকে জাস্ট শুধু ফ্র্যাকশনে প্রকাশ করেছো, এতেই তোমার অঙ্ক হয়ে গেছে, 90% হয়ে গেছে। কিভাবে হয়েছে? এখানে দেখো বি হয়েছে এখানে 5 আর এখানে বি কিন্তু 4। বি দুই জায়গাতে কমন আছে, কিন্তু বি এর দুই জায়গায় দুরকম মান রয়েছে। দুই রকম, বি এর একটাই তো বি, দুই জায়গায় তো দুরকম মান হয় না, বি এর মান তো সেম হতে হবে। তাহলে সেম করতে হলে এই 5 আর 4 এর লসাগু কত? 20। তাহলে দুই জায়গাতে আমরা 20 যদি আনতে চাই, তাহলে একে 20 বানাতে হলে 4 দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। ঠিক আছে, বা কি করবে সোজা সাপটা হিসাব, এই মানটা দিয়ে একে গুণ করবে, যেটাকে ইকুয়াল করার চেষ্টা করব, সেটা ওই যে ওই মানটা দিয়ে একে গুণ করবে, এই মানটা দিয়ে ওকে গুণ করবে। ঠিক আছে, তাহলে 4 দিয়ে আমরা 5 কে গুণ করব। এবার একটা ভগ্নাংশের হরকে কোনো কিছু বাড়ালে বা কমালে লবকেও সেই অনুপাতে বাড়াতে বা কমাতে হয়। তাহলে শুধু হরকে গুণ করলে হবে না, এই যে 4 দিয়ে এক্সট্রা গুণ করলাম, এখানেও গুণ করতে হবে। ঠিক আছে, আর এইখানে এই যে বি এর ভ্যালু এখানে 5 ছিল, সেই মানটা দিয়ে এখানে গুণ করো 5 দিয়ে। এবার এখানে লবকে 5 দিয়ে গুণ করলে হরকেও গুণ করতে হবে 5 দিয়ে। ঠিক আছে, তাহলে কিন্তু অঙ্ক কমপ্লিট। দেখো এখান থেকে আমরা a/c সমান সমান পেয়ে যাব, এই যে 4 7 28, এর মান হচ্ছে 28, আর সি এর মান দেখো, সি কোথায় আছে? এই যে সি আছে, এটা সি কত? 5 5 25। ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের কোশ্চেনটার সঠিক অ্যান্সার। ঠিক আছে, কিন্তু অনেক কোশ্চেনে a/b/c ও জানতে চায়, তাহলে সেই ক্ষেত্রে যদি a/b/c চাইতো, তাহলে এখানে a/b/c এর অ্যান্সার কি হতো? এই 28 বি এর মান দেখো দুই জায়গাতে এখানে 20 হয়ে গেছে না, 4 5 20, এখানেও 4 5 20, তাহলে বি এর মানটা হবে 20 সি এর মান হচ্ছে 5 5 25। যদি এই তিনজনের অনুপাত চাইতো, তাহলে সেক্ষেত্রে আমরা এটা করতাম অ্যান্সার। ঠিক আছে, এবার তিনজন চাইলে না, এই অঙ্কটায় অনেক ক্ষেত্রেই তিনজনের অনুপাত চায়, তিনটে সংখ্যার অনুপাত। তিনজন চাইলে আর একটা প্রসেসও আছে, এটা তো বুঝতে পেরেছো, আশা করছি ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কাছে। এটাকে একটু বিকল্প ভাবে করা যায়। কিভাবে? দেখো, প্রথমে এই যে ফ্র্যাকশন ভ্যালু 7/5 পেয়েছিলাম এ আর বি এর, a/b কত পেয়েছিলাম? a/b সমান পেয়েছিলাম 7/5। এবার পরে 20% কম, মানে সেখান থেকে বি আর সি এর ভ্যালু পেয়েছিলাম, b/c, এদের ফ্র্যাকশন ভ্যালু পেয়েছিলাম 4/5, 4/5। ঠিক আছে, 4/5 ফ্র্যাকশন ভ্যালু। এবার এখান থেকে তুমি একবারে a/b/c করে দিতে পারো, বা তুমি যদি মনে করো যে a/c যেটা চাইছে, a/c সেটা বের করবে। a/c চাইলে এর মানটা হচ্ছে, দেখো এই লাইনটা, এই যে এই 7 আর 4 গুণ করলে 28, সি এর মানটা হচ্ছে লাস্ট লাইনটা 5 5 25। ঠিক আছে, এইবার এখান থেকে যদি আমি a/b/c তিনটে একবারে বের করতে চাই, তিনটা একবারে চাইতো, তাহলে আমি অঙ্কটা করতাম বাংলায়, আমরা দ লিখি এরকম করে। কিরকম করে দ লিখি? উপর থেকে এখান থেকে শুরু করে নিচে নামি প্রথমে, তারপর এখান থেকে এদিকে যাই, তারপর এখান থেকে নিচে নামি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যখন এই যে এরকম আসে সিচুয়েশন, ABC চাইবে, তখন আমরা বাংলা দয়ের নিয়মে এই অঙ্কটা সলভ করতে পারি। অনেকেই জানো নিয়মটা, কি করতে হয়? দ, তাহলে এই যে উপর থেকে এখানে নামতে হয়, এখানে যেতে হয়, এরকম নামতে হয়। তাহলে এখান থেকে এরকম নামলে 4 7 28, এখান থেকে এরকম গেলে দ লেখার জন্য 4 5 20, এবার দ লেখার লাস্ট স্টেজের উপর থেকে নিচে নামা 5 5 25, গুণ করতে হবে এগুলো 25। তাহলে এইভাবে কিন্তু তিনজনের অনুপাত আমরা বের করতে পারি। এখানে আনসার a/c, মানে এইটা অ্যান্সার, কিন্তু যদি তিনজনের চাইতো আমরা এইভাবে বের করতে পারতাম। ঠিক আছে, তাহলে এই প্রসেস আশা করছি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে, এইভাবে করতে পারো। অথবা তুমি যদি এইভাবে না করো, আরেকটা প্রসেসও আছে, আরো অনেক ভাবে করা যায়, শুধু একটা প্রসেস না, আরো প্রসেস আছে। আমি আরেকটা দেখাচ্ছি। মনে করো তোমাকে a/b/c এটা চাইছে, এরকম তো দেওয়া আছে, তিনজন আছে এখানে a b c, এদের আয়ের অনুপাত কিরকম হিসাব? এর আয় বি এর থেকে বেশি, আবার বি এর আয় সি এর থেকে কম। ঠিক আছে, তাহলে এখানে তুমি বি এর মানটা ধরে স্টার্ট করতে পারো, বা সি এর মান ধরে স্টার্ট করতে পারো অঙ্কটা। আমরা সি এর মানটাকে ধরি, সি এর মানটা ধরে নিই 100 টাকা আয়। সি এর আয় কত? 100। তাহলে বি এর আয় তো 20% কম, তাহলে 100 20% কম হলে কত হবে? এটা 80 হবে। ঠিক আছে, তাহলে সি এর আয় 100, বি এর আয় 80। এইবার এর আয় কি? বি এর চেয়ে 40% বেশি, তাহলে এর আয় কত হবে? এই 80-র 40% বেশি হবে। 80 কে 40% বাড়ালে যা হবে সেটা এর আয় হবে। এইবার 40% বাড়ালে কত হবে? 80 গুণ। এইবার এই 40% এর ফ্র্যাকশন ভ্যালু দেখো, আমরা এখানে দেখিয়েছিলাম 40% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 40% মানে হচ্ছে 2/5, 5 এ 2 বেশি, 5 এ 2 বেশি মানে কত? 5 হলে এটা 7 হয়ে যাবে, তাই না? 5 এর 7, তার মানে আমরা যদি 80 কে 40% বাড়াই, তাহলে কি করতে হবে? 80 কে এই 7/5, উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা দিয়ে গুণ করতে হবে। 80 × 7/5।
5, এটা হয়ে যাবে এর আয়। তাহলে দেখো তিনজনে যদি রেশিও করি তাহলে এই হচ্ছে তিনজনের রেশিও, এটা কাটাকাটি করে সিম্পলিফাই করলেই এটা তোমার অ্যান্সার এসে যাবে A:B:C এর। কিন্তু পরীক্ষায় এখানে আমাদের চাইছে অনলি A:C, এই দুটোর অনুপাত চাইছে, তার মানে এই মানটা আর এই মানটার অনুপাত চাইছে। 80 চাইনি বলে 80 আমি এখানে ব্যবহার করব না। তাহলে এখানে তুমি যদি কাটাকাটি করে নাও বা এখানে যদি লিখে নাও 80 ইন্টু 7/5 ইস্টু 100, ঠিক আছে। যেহেতু আমার এ আর সি চাইছে আমি প্রথমটা মাঝেরটাকে নিলাম না, ঠিক আছে। তাহলে এবার কাটাকাটি করলে কি আসবে দেখো, একটা শূন্য কেটে গেল। আর কি কাটাকাটি যায়, এটাকে কাটলে কত দিয়ে কাটাকাটি যায়, এইটার এটা মানে কত 2 দিয়ে যায়, 4 দুগুণ 8, এটা হবে 5 দুগুণ 10। তাহলে কি আসলো দেখো, এখানে একটু শিখিয়ে দিই, 4 7 28/5 ইস্টু এটা এসছে 5/1। এরকম ভগ্নাংশ এসে গেলে, অনুপাত যদি কখনো ভগ্নাংশ এসে যায় তাহলে সেখান থেকে সিম্পল অনুপাতে আনতে হলে কি করতে হয়, এই যে হর আছে না, হরগুলোর মনে মনে লসাগু করতে হয়। 5 আর 1 এর লসাগু কত 5, সেই 5 দিয়ে লসাগু দিয়ে দুটোকেই গুণ করে দাও। এটাকেও 5 লসাগু দিয়ে গুণ মানে এটাকেও 5 দিয়ে গুণ, এটাকেও 5 দিয়ে গুণ। তাহলে দেখো এখানে 5 5 কেটে যাবে, এখানে হবে 28 ইস্টু এখানে হয়ে যাবে 25। এটা হয়ে যাবে কোশ্চেনটির অ্যান্সার, ঠিক আছে। আর তুমি যদি এখানে একবারে A:B:C বের করতে চাইতে, তিনজনেরই চাইতে, তাহলে কি করতে, কাটাকাটি আগে করে নাও। এখানে কাটাকাটি করলে কি হবে, একটা শূন্য কেটে গেল। এইবার এর নিচে 1 আছে, এর নিচে 1 আছে, বা এদের মধ্যে আরো কাটাকাটি করে নিতে পারো। এখানে দেখো 4 হবে, এটা দেখো 4 হবে, এটা হয়ে যাবে 5, 2 দিয়ে কেটে নিলাম। এবার হরে একটা 5 আছে, 1 আছে, তার মানে লসাগু 5, সেই 5 দিয়ে এটাকে গুণ করো। তিনটে অনুপাতকে 5 দিয়ে গুণ করলে এখানে যদি 5 দিয়ে করি 5 5 কেটে যাবে, তাহলে এখানে হবে 28, 4 7 28 ইস্টু এখানে যদি 5 দিয়ে গুণ করি দেখো 4 5 20 ইস্টু এখানে যদি 5 দিয়ে গুণ করি 5 5 25, ঠিক আছে। তাহলে তিনজনের অনুপাত চাইলে এটা হতো, তিনজনের অনুপাত যেহেতু চাইনি এখানে, যদি চাইতো তাহলে এটা হতো 28:20:25, এখানেও দেখো 28:20:25 হয়েছে, ঠিক আছে। তাহলে এইভাবে একটা সহজ অঙ্ক দিয়ে তোমাদেরকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম। এই অঙ্কটা ঘুরিয়ে ফিরে যেভাবে আসুক আশা করছি করতে পারবে, ঠিক আছে। এই টাইপের কোশ্চেন আরো ঘুরিয়ে ফিরে কোশ্চেন আসে, বোঝাই সেটা একটু এক্সট্রা বোঝাই। দেখো এক্সট্রা বোঝালে একটু সময় লাগবে, খেয়াল করো। ধরো এরকম একটা অঙ্ক আসে এখান থেকে, যে তিনটে সংখ্যা ফার্স্ট, সেকেন্ড আর থার্ড, এই তিনটে সংখ্যা যদি এরকম বলে যে তিনটে সংখ্যার মধ্যে প্রথম দুটো সংখ্যা তৃতীয়টার তুলনায়, কি বললাম, তিনটে সংখ্যার মধ্যে প্রথম দুটো সংখ্যা তৃতীয়টার তুলনায় যথাক্রমে 20% ও 40% বেশি হলে প্রথম দুটো সংখ্যার অনুপাত কত। তাহলে সেই ক্ষেত্রে আমরা যেহেতু দুটো সংখ্যাকেই তৃতীয়টার সাপেক্ষে তুলনা করছে, তৃতীয়টাকে আমরা 100 ধরে নেব। এর তুলনায় প্রথমটা 20% বেশি মানে এটা 120, আর দ্বিতীয়টা 40% বেশি তৃতীয়টার সাপেক্ষে মানে 140। তাহলে চাইছে প্রথম দুটো সংখ্যার রেশিও কত, তাহলে এই দুটোকে রেশিও করে দাও। এটাকে কাটাকাটি করলে দেখো 6:7 এসে যাবে, এটা অ্যান্সার হয়ে যাবে। এরকম একটা অঙ্ক ঘুরিয়ে ফিরে দেয়, মানে এটা আমি দুটো সংখ্যায় তিনটে সংখ্যার তুলনায় প্রথম দুটো বেশি বলেছি, কমও বলতে পারে, যে এরকমও বলতে পারে তিনটে সংখ্যা এরকম যে প্রথমটা দ্বিতীয়টার তুলনায় 20% বেশি আর দ্বিতীয়টা এর তুলনায় 40% কম। যদি কম বলতো তাহলে এখানে 140 না লিখে এখানে 60 লিখতাম, অনুপাত পেয়ে যেতাম। এবং এই সংখ্যা দুটোর অনুপাত না আছে, অনেক সময় জানতে চাওয়া হয় যে তাহলে প্রথমটা দ্বিতীয়টার তুলনায় কত পার্সেন্ট কম, বা দ্বিতীয়টা প্রথমটার তুলনায় কত পার্সেন্ট বেশি, এই যে কোশ্চেন করা হয়। এগুলো তোমাদের দেখো প্রথম দিকের কনসেপ্টের ক্লাসে আমি এগুলো ক্লিয়ার করেছি, একদম পার্ট 1 এর ক্লাসে কনসেপ্ট দিয়েছি, এবং কনসেপ্টে কি কি টাইপের কোশ্চেন হয়, কিভাবে সলভ করতে, এগুলো ক্লিয়ার করেছি। সুতরাং এখানে আর এক্সট্রা বোঝাচ্ছি না, ঠিক আছে। আশা করছি এই টাইপটা এবার তোমরা নিশ্চয়ই করতে পারবে। এবং এটা আমি দেখো এইখানে তৃতীয়টাকে 100 ধরেছি, সি। তুমি যদি বি কে 100 ধরতো তাও হতো, বি যদি 100 ধরতে তাহলে এখানে বি 100 হলে এটা হয়ে যেত 140, আর বি এর তুলনায় সি তো কি বলেছিল কোশ্চেনটায়, যে বি এর আয় সি এর থেকে 20% কম, মানে সি বেশি বি কম। তাহলে বি কে যদি আমরা 100 ধরতাম তাহলে এটা হতো 140, আর সি হতো কম, কি হতো 100 গুণ, এইবার কিন্তু কমাতে হতো ওটাকে, 20% কম মানে 80/100 দিয়ে গুণ করতে হতো, ঠিক আছে। তাহলে এরকম ভাবে আমরা বি এর মানটা ধরেও তিনটে অনুপাত করতে পারতাম, কোনো অসুবিধা নেই। সেভাবে করে দেখো, নিজেরা ট্রাই করো, আশা করছি পেরে যাবে। ক্লিয়ার হয়েছে? তাহলে আজকের সেশন, এই পার্টের সেশন আমরা যে করাছিলাম আজকের পার্টটা, সেটা হচ্ছে যে পার্সেন্টেজ থেকে অনুপাত রিলেটেড কোশ্চেন করাচ্ছিলাম। অনুপাত রিলেটেড কোশ্চেন অলরেডি 8টা কোশ্চেন করিয়েছি, ঘুরিয়ে ফিরিয়ে বিগত সালে যত টাইপের কোশ্চেন এই পার্সেন্টেজ থেকে অনুপাত রিলেটেড প্রশ্ন এসেছে সেগুলো চেষ্টা করলাম বুঝিয়ে দেওয়ার। তো
তো আশা করছি এরকম পার্সেন্টেজ থেকে অনুপাতের যত ধরনের অঙ্কই আসুক তোমরা নিশ্চয়ই পরে করতে পারবে। তোমাদেরকে আমরা প্রথম থেকেই যে চ্যাপ্টারগুলোকে কি করছিলাম, যে কনসেপ্ট দেওয়ার পর টাইপ ধরে ধরে বোঝানোর চেষ্টা করছিলাম। তো যেহেতু টাইপ ধরে ধরে তোমাদের পার্ট পার্টে শেখাচ্ছি, আশা করছি প্রত্যেকটা টাইপ ভালোভাবে শিখে নিতে পারছো। ঠিক আছে, তো যাই হোক, আজকের পার্ট এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পার্সেন্টেজের পরবর্তী পার্টের ক্লাসে।